গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস এই মেঘ রৌদ্র ছায়া। আজ শোনাব উপন্যাসটির পঞ্চম অর্থাৎ শেষ খণ্ড। মৌলানা ইস্কান্দার শুয়ে আছেন। ঘর অন্ধকার। এশার নামাজের ওয়াক্ত হয়ে এসেছে। এই সময় বিছানায় শুয়ে থাকা যায় না। শরীর খারাপ থাকলে একটা কথা ছিল, তার শরীর খারাপ না, মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। এটাও বড় কিছু না। যারা পাক কোরআন মজিদ মুখস্থ করার চেষ্টা করে তাদের কারো কারো মাথায় সূক্ষ্ম যন্ত্রণার মতো হয়। এই যন্ত্রণা কখনো যায় না, কখনো বাড়ে, কখনো কমে। এখন এই যন্ত্রণা সামান্য বেড়েছে। মৌলানা উঠে বসলেন, বারান্দায় গিয়ে অজু করলেন। এশার আজান দেয়া দরকার। অবশ্য আজান দিয়ে লাভ নেই। আজান হচ্ছে নামাজের জন্য আহ্বান। মসজিদই নেই, নামাজের জন্য আসবে কে? তাছাড়া গ্রামে আজ বিরাট উৎসব। শুধু এই গ্রামের না, আশেপাশের গ্রাম থেকে লোকজন চলে এসেছে। টিপু সুলতান প্লে হবে। ভুজঙ্গ নামের একজন টিপু সুলতানের পাঠ করবেন। খুবই নামী লোক। তিনি নাকি মানুষকে জাদু করে ফেলেন। অভিনয় শুরু করলে মানুষ নিঃশ্বাস ফেলতে ভুলে যায়। দুধের শিশু মায়ের কোল থেকে টপ করে পড়ে যায়। মা বুঝতে পারে না। মা হাঁ করে তাকিয়ে থাকে ভুজঙ্গের দিকে। ইস্কান্দার আলী এশার নামাজে দাঁড়ালেন। রুকুতে যাবার সময় হঠাৎ তার মনে হলো, তিনি যদি ভুজঙ্গ বাবুর পাঠ দেখতে চান তাহলে আল্লাপাক কি তার উপর খুব নারাজ হবেন? চিন্তাটা মনে আসতেই ইস্কান্দার লজ্জায় এবং দুঃখে কুঁকড়ে গেলেন। ছি ছি, কি ভয়ঙ্কর কথা! এরকম একটা চিন্তা নামাজে দাঁড়িয়ে তার মনে এলো। নামাজে দাঁড়ানো মানে আল্লাপাকের সামনে দাঁড়ানো। তার সামনে দাঁড়িয়ে তিনি কি করে ভুজঙ্গ বাবুর পাঠ দেখার কথা ভাবতে পারলেন? এক বালতি টাটকা দুধে এক ফোঁটা গোমূত্র পড়লে দুধ নষ্ট হয়ে যায়। সারা জীবনের সুকর্ম এক মুহূর্তের অসৎ চিন্তায় নষ্ট হয়ে যেতে পারে। ইস্কান্দার আলীর চোখে পানি এসে গেল। তিনি নামাজ শেষ করলেন। কিছুক্ষণ বারান্দায় চুপচাপ বসে রইলেন। তার মন বলছে, আল্লাপাক এই অপরাধের জন্য তাকে ক্ষমা করবেন না, কঠিন শাস্তি দেবেন। তিনি বারান্দা ছেড়ে ঘরে ঢুকে কোরআন শরীফ নিয়ে বসলেন। চোখ বন্ধ করে তিনি কোরআন পাঠ করবেন। রেলের ওপর কোরআন শরীফ থাকবে। কোথাও আটকে গেলে পাতা উল্টে দেখে নেবেন। তার ধারণা তিনি আটকে যাবেন। তার মতো নিজ প্রকৃতির মানুষকে আল্লাপাক এত দয়া করেন না। যে দয়ার যোগ্য আল্লাপাক তাকেই দয়া করেন। মৌলানা ইস্কান্দার আলী কোরআন পাঠ শুরু করলেন। সদরুল ব্যাপারের হঠাৎ মনে হলো কোথায় একটা সমস্যা হয়েছে। খুব ছোট্ট সমস্যা, তিলের মতোই ছোট, তবে এই ছোট্ট তিল তাল হয়ে উঠতে পারে, এই সম্ভাবনা আছে। সমস্যাটা সদরুল ব্যাপারে ধরতে পারছেন না, কিন্তু অনুভব করতে পারছেন কেউ তাকে সতর্ক করে দিচ্ছে। সেই কেউটা কে? মানুষের ভেতর কি আরও কোনো মানুষ বাস করে যার প্রধান কাজ সতর্ক করে দেয়া? তার উচিত এই মুহূর্তে এই অঞ্চল ছেড়ে নিজের নিরাপদ জায়গায় চলে যাওয়া। সেটা করতেও ইচ্ছে করছে না। ভুজঙ্গবাবুর পাঠ দেখে যেতে ইচ্ছে করছে। সদরুল ব্যাপারীর পাঞ্জাবির পকেটে সোনার মেডেল। সোনার মেডেলটা তিনি নিজেই ভুজঙ্গবাবুর গলায় পরিয়ে দেবেন। রাত 9টা বাজে। 11টার আগে নাটক শুরু হবে না। এর মধ্যেই মানুষের সমুদ্র হয়ে গেছে। এখনও স্রোতের মতো লোক আসছে। এই ছোট্ট গ্রামের কি এত মানুষের জায়গা দেবার মতো অবস্থা আছে? বিশৃঙ্খলা শুরু হলে সামলাবার ব্যবস্থা কি আছে? অল্প কিছু মানুষের মাঝে বিশৃঙ্খলা দেখা দিলে সেই বিশৃঙ্খলা সামলানো যায়। যেখানে অসংখ্য মানুষ, সেখানে বিশৃঙ্খলা ডালপালা ছড়াতে থাকে। সদরুল ব্যাপারী তার সঙ্গীদের দিকে তাকালেন। সবাই আশেপাশে আছে, শুধু একজন নেই। তাকে স্যাকরার দোকান থেকে আরেকটা মেডেল কিনতে পাঠানো হয়েছে। সেই মেডেলটা দেয়া হবে চিতা নামের মেয়েকে। না, চিতা না, চিত্রা। মেডেল নিয়ে এখনও ফিরছে না। ফিরলে ভালো হতো। রাতটা ভালো মনে হচ্ছে না। আজ রাতে সবারই আশেপাশে থাকা দরকার। সদরুল ব্যাপারী বললেন, মাহফুজ কই?
মাহফুজকে ডেকে আনো, আরও দুটো কথা বলবো, তারে কিছু পরামর্শ দেব। সদরুলের এক সঙ্গী মুসলিম মিয়া কাছে এসে ফিসফিস করে বলল, উনার শরীর খুবই খারাপ, বাড়িতে শুয়ে আছেন, মাথায় পানি ঢালা হইতেছে। কষ কি? বিছানায় উঠে বসার ক্ষমতা নাই। বিছানায় উঠে না বসলে চলবে কিভাবে? তোমাদের মধ্যে একজন যাও, ডাক্তার নিয়ে আসো। ডাক্তারে বলবা যেভাবে হোক সে যেন মাহফুজকে উঠে বসাবার ব্যবস্থা করে, আজ রাইতে তাকে প্রয়োজন হবে। সদরুল ব্যাপারে সিগারেট ধরালেন। মুসলিম মিয়া চলে গেল। তার মন বলছে কাজটা ঠিক হয় নাই, কাজটা ভুল হয়েছে। তার দলের সবাইকে আশেপাশে থাকা দরকার। রাতটা ভালো না। সদরুল ব্যাপারে ক্লাবঘর থেকে বের হলেন। এখন শুক্লপক্ষ, আকাশে চাঁদের আলো আছে। আশ্বিন মাসের চাঁদের আলোয় অস্পষ্টতা থাকে, তবে আজকের আকাশ পরিষ্কার, কুয়াশাও নেই। চাঁদের আলোয় চারদিক দেখা যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, গ্রামে ভয়ঙ্কর ব্যাপারগুলি অমাবস্যাতেও হয় না, আবার পূর্ণিমাতেও হয় না, এরকম সময়ে হয়। তাকে প্রথমবার খুন করার চেষ্টা করা হয় আশ্বিন মাসে। চাঁদের কত তারিখ তা মনে নেই। আকাশে চাঁদ ছিল এটা মনে আছে। তার পেট থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। তিনি চিত হয়ে শুয়ে তাকিয়ে আছেন চাঁদের দিকে। তার পরিষ্কার মনে আছে সদরুল ব্যাপারীর সঙ্গীরা তার পেছনে পেছনে আসছে। তারা হাঁটছে খানিকটা দূরত্ব রেখে। একজনের গায়ে চাদর, তার বগলে কালো চামড়ার ব্যাগ। ব্যাগ ভর্তি 500 টাকার নোট। এই খবরটাও নিশ্চয় এর মধ্যে কেউ কেউ জেনে গেছে। টাকার জন্য সমস্যা হতে পারে, এতগুলি টাকা কখনোই সঙ্গে রাখা উচিত না। কিন্তু সদরুল ব্যাপারী বেছে বেছে অনুচিত কাজগুলি করেন, তার ভালো লাগে। তিনি নিজের মধ্যে এক ধরনের উত্তেজনা অনুভব করছেন। এই ধরনের উত্তেজনার মুখোমুখি হওয়ার মধ্যেও আনন্দ আছে। কুদ্দুস কুদ্দুস তার দিকে দৌড়ে এলো। সামান্য পথ দৌড়ে সে হাঁপাচ্ছে। এই হাঁপানোটা কি ইচ্ছাকৃত? পান খেতে ইচ্ছে করতেছে, কাঁচা সুপারি দিয়া পান। কুদ্দুস বিস্মিত হয়ে বলল, আমি যাব? হ্যাঁ, তুমি যাবে। তোমার যেতে কোনো অসুবিধা আছে? দু একটা আজেবাজে লোক ঘোরাফেরা করতেছে। হুম। কান আর রফিকরে দেখলাম, সাত দৌড় দিয়ে শৈল ঢাইকা আসছে, তার সাথে লোকজন আছে। টিপু সুলতান দেখতে আসছে। আমি যদি আসতে পারি, তার আসতে দোষ কি? আমরা নাটক দেখব 2 চৌখে, কানা রফিক দেখব 1 চৌখে। মনে হয় আপনার দিকে নজর আছে। থাকুক নজর, তোমারে পান আনতে বলছি, তুমি পান আনো। কুদ্দুস নিতান্ত অনিচ্ছার সঙ্গে রওনা হল। পিস্তলটা তার কাছে থাকে। বড় সাহেবের উচিত তাকেই সবসময় বাসে রাখা, কিন্তু তিনি তা করেন না। যে কোনো কাজে তাকে পাঠিয়ে দেন। পান আনার মতো তুচ্ছ কাজে যেতে তার খুবই খারাপ লাগছে। সদরুল ব্যাপারী স্কুল ঘরের দিকে রওনা হলেন। তার পেছনে এখন শুধু একজনই আছে। সে কালো চামড়ার ব্যাগ বগলে নিয়ে কুজো হয়ে হাঁটছে। সদরুল ব্যাপারী হাত ইশারায় তাকে ডাকলেন। মৃদু গলায় বললেন, আমার পিছে পিছে আসার দরকার নাই, তুমি ক্লাব ঘরে থাকো। একা একা হাঁটতে আমার ভালো লাগতাছে। মাঝে মধ্যে একা থাকা ভালো। সান্নিটা উঠছে ভালো, বহুত দিন সান্নি দেখি না। মাহফুজ ঘুমোচ্ছে। ঘুমন্ত মানুষটাকে দেখে চিত্রার খুবই মায়া লাগছে। যদিও মায়া লাগার কিছু নেই। ছোট বাচ্চারা যখন কুণ্ডুলি পাকিয়ে ঘুমায় তখন দেখতে ভালো লাগে। ছোট বাচ্চারা ঘুমের মধ্যেই হাসে, ঘুমের মধ্যেই ঠোঁট বাঁকিয়ে কান্নার ভঙ্গি করে। তাদের জন্য মায়া হওয়াটা স্বাভাবিক। কিন্তু একজন বয়স্ক মানুষ ঘুমোচ্ছে, তার জন্য মায়া হবে কেন? চিত্রার হচ্ছে। শুধু যে হচ্ছে তাই না, খুব বেশি হচ্ছে। মানুষটা এতক্ষণ ছটফট করছিল, এখন সেই ছটফটানি নেই, কেমন শান্ত হয়ে ঘুমোচ্ছে। আশ্চর্য ব্যাপার, ঘুমের মধ্যে ছোট বাচ্চাদের মতো ঠোঁট বাঁকাচ্ছে। মানুষটা ঘামছে, তার মানে জ্বর কমে যাচ্ছে। চিত্রা নিশ্চিত কিছুক্ষণ আরাম করে ঘুমানোর পর মানুষটা সহজ স্বাভাবিক ভঙ্গিতে উঠে বসবে। গম্ভীর গলায় বলবে, চলো প্লে শুরু করা যাক। তখন আর তার আগের কথা কিছু মনে থাকবে না। মাহফুজের ব্যাপারটা চিত্রা পুরোপুরি ধরতে পারছে না।
মানুষটার মাথায় রাস্তাঘাট, স্কুল কলেজ এসব ঘুরছে কেন? নিজের কোনো কাজকর্ম নেই বলে? চিত্রার মা বলতেন, কিছু মানুষ আছে যারা জন্ম নেয় ভূতের কিল খাওয়ানোর জন্য। সারা জীবন এরা ভূতের কিল খায়। ভূতের কিল কী জিনিস? ভূতের কিল হইল 10 ভূতের জন্য কাম করা, নিজের জন্য কাজ করা। এরা ভূতের কাম করবে, ভূতের কিল খাইবে, এইটাই এরার কপাল। চিত্রার ধারণা এই মানুষটা জন্মেছে ভূতের কিল খাবার জন্য। তার খুব কাছের কেউ নেই যে তাকে বলে দেবে ভূতের কিল খাওয়াটা এমন জরুরি কিছু না। আগে নিজেকে গুছিয়ে নিতে হবে, তারপর ভূত প্রেতের কিল খেতে চাইলে খাওয়া। এই মানুষটা নিজের মনে হচ্ছে কিছুই নেই, ঘরবাড়ির খুবই ভয়াবহ অবস্থা। তার নিজের ধানি জমি সবটাই সে স্কুল ফান্ডে দিয়েছে। তার যুক্তি, আমি নিজে যদি না দেই অন্যরা আমারে দিব কেন? ভূতের কিল খাওয়ার জন্য যাদের জন্ম তাদের জন্য এই যুক্তি খুবই ভালো, কিন্তু চিত্রার কাছে এই যুক্তি গ্রহণযোগ্য না। চিত্রা ঠিক করেছে চলে যাবার আগে সে মানুষটাকে কয়েকটা জরুরি কথা বলে যাবে। 1, আপনি একটা বিয়ে করুন, এমন একটি মেয়েকে বিয়ে করুন যে আপনাকে দেখবে এবং আপনি দেখবেন আপনার গ্রাম, রাস্তাঘাট, স্কুল কলেজ। 2, আপনি আপনার অসুখটার চিকিৎসার ব্যবস্থা করুন। আপনি যেমন রাস্তাঘাট, স্কুল কলেজ বানাচ্ছেন, আপনার অসুখটাও আপনার মাথার ভেতরে বসে রাস্তাঘাট, স্কুল কলেজ বানাচ্ছে। 3, আমি অভিনেত্রী মানুষ তো, অভিনয় করে নানান সময় নানান কথা বলি। আপনি যেমন সবসময় সত্যি কথা বলেন, আমিও তেমন সবসময় মিথ্যা কথা বলি। সত্যি কথা বলে বলে আপনার যেমন অভ্যেস হয়ে গেছে, তেমনি মিথ্যে কথা বলে বলে আমারও অভ্যেস হয়ে গেছে। আপনাকে বলেছিলাম না সদরুল ব্যাপারের সঙ্গে আমার কথা হয়েছে, আমি নাটকের পর তার সঙ্গে চলে যাব, 10,000 টাকা পাব। কথাটা মিথ্যা। কেন বলেছি জানেন? আমার কথাটা শুনে আপনি মনে কষ্ট পান কি না দেখার জন্য। আমি জানতাম আপনি কষ্ট পাবেন, কিন্তু এতটা কষ্ট পাবেন ভাবিনি। 4, আমি তো আগেই বলেছি আমি মিথ্যে কথা বলি এবং সুযোগ পেলেই একটু অভিনয় করে ফেলি। বলেছিলাম না আমার পায়ে কাঁটা ফুটেছে, আসলে মিথ্যা। আমি কাঁটা ফুটার অভিনয় করেছি, তবে অভিনয়টা জোরালো করার জন্য সেফটি পিন দিয়ে খোঁচাখুচি করাটা খুবই ভুল। তখন সত্যিকারই ব্যথা পেয়েছি। এটা করা ঠিক হয়নি। কাঁটা ফোটার অভিনয় কেন করলাম? আপনি বুদ্ধিমান হলে নিজেই বুঝতেন কেন করেছি। যেহেতু আপনি বুদ্ধিমান না, আমি বলে দিচ্ছি, কাঁটা ফুটার অভিনয় করলাম যাতে আমি আপনার হাত ধরে কিছুক্ষণ হাঁটতে পারি। রাগ করবেন না, সত্যি কথাটা বললাম। আমি খুবই খারাপ মেয়ে, অভিনয়ের বাইরেও আমাকে অনেক কিছু করতে হয়। নষ্ট মেয়েদেরও তো মাঝে মধ্যে মন কেমন করে, কারোর হাত ধরতে ইচ্ছে করে, করে না? 5, আপনি ভুলেও ভাববেন না যে আপনাকে ভুলাবার জন্য এসব কথা বলছি। পুরুষ মানুষকে আমি মিষ্টি কথা দিয়ে ভুলাই না, শরীর দিয়ে ভুলাই। এরকম আতকে উঠবেন না, আতকে ওঠার মতো কিছু বলিনি। চিত্রা মাহফুজের গলা পর্যন্ত চাদর টেনে দিল। তখনই ঘরে ঢুকল শামসু। শামসু খানিকটা উত্তেজিত এবং ভয়ঙ্কর চিন্তিত, কারণ ভুজঙ্গবাবু আসেননি। শেষ মুহূর্তে খবর দিয়েছেন আসতে পারবেন না। শামসু মাহফুজকে ডেকে তুলতে গেল। চিত্রা চাপা গলায় বলল, খবরদার ওনাকে ডাকবেন না, ঘুমুচ্ছে ঘুমুতে দিন, যা বলার ঘুম ভাঙার পর বলবেন। মাহফুজ ভাইয়ের এখন দরকার হলে ওনাকে ডাকা যাবে না, আপনি বাইরে আসুন, উঠানে দাঁড়িয়ে কথা বলুন। তারা উঠানে দাঁড়ালো। শামসু বলল, খুবই ভয় লাগতেছে, মনে হইতেছে বিরাট ঝামেলা হইব। মাহফুজ ভাইকে এখন দরকার। কানা রফিক তার দলবল নিয়ে আসছে, কেন আসছে বুঝতেছি না। চিত্রা বলল, যার ইচ্ছে সে আসুক। কানা রফিকটা কে? টাকা নিয়ে মানুষ খুন করে। মানুষ খুন করতে কত টাকা নেয়? মানুষ বুঝা দাম, 500 টাকার মানুষ আছে, আবার ধরেন লাখ টাকারও মানুষ আছে। চিত্রা বলল, আপনি স্কুল ঘরে থাকেন, ওনার ঘুম ভাঙলে আমি ওনাকে নিয়ে চলে আসব। ভুজঙ্গবাবু নেই তো কি হয়েছে, প্রমোটারকে টিপু সুলতানের ড্রেস পরে দাঁড় করিয়ে দেব। মফস্বলে নাটক এরকম প্রায়ই হয়, এটা কোনো ব্যাপার না। চিত্রার খুব ক্লান্তি লাগছে, আজ নাটক না হলে ভালোই হয়। তার ঘুম পাচ্ছে।
নাটকের ঝামেলা না থাকলে সে শুয়ে একটা লম্বা ঘুম দেবে। সুন্দর চাঁদ উঠেছে, চাঁদের আলোয় হাঁটতে ভালো লাগছে। নাটক নিয়ে তার মাথায় কোনো দুশ্চিন্তা নেই। নাটক হবে কি হবে না এই দায়িত্ব তার না। সে তৈরি হয়ে আছে। যখন তার ডাক পড়বে সে মঞ্চে উঠে যাবে। সে তার অংশটা শুধু যে ভালো করবে তা না, খুবই ভালো করবে। টিপু সুলতানের ডায়লগ শেষ হবার আগেই তার প্রবেশ। টিপু একা একা কথা বলছেন। জ্যোৎস্না ভরা উঠানে হাঁটতে হাঁটতে চিত্রে স্পষ্ট শুনল মহীশূরের মহাপরাক্রমশালী। জ্যোৎস্না ভরা উঠানে হাঁটতে হাঁটতে চিত্রে স্পষ্ট শুনল মহীশূরের মহাপরাক্রমশালী টিপু সুলতান হাসছেন। হাসির শব্দে চিত্রার শরীর ঝনঝন করতে লাগল। আর ঠিক তখনই স্কুল ঘরের দিক থেকে হইচয়ের শব্দ আসতে লাগল। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটে যাচ্ছে। আগুন আগুন বলে চিৎকার শোনা যাচ্ছে। চিত্রা যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ঘরে ঢুকল। মাহফুজ বিছানায় বসে আছে। সে চিত্রার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? চিত্রা বলল, কিছু হয়নি। আপনার শরীর এখন কেমন? মাহফুজ বলল, ভালো। চিৎকার কিসের? চিত্রা বলল, আমি কি করে জানব কিসের চিৎকার? আপনার গ্রামের চিৎকার আপনি জানবেন। সুলতান সাহেব ইজি চেয়ারে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন ট্রেনে করে তিনি যাচ্ছেন। কামরায় তিনি এবং রানু। রানু জানলার পাশে বসে গল্পের বই পড়ছে। বইটা মজার। রানু একটু পরপর খিলখিল করে হেসে উঠছে। তিনি বইটার নাম পড়তে চেষ্টা করছেন, পারছেন না। রানু আড়াল করে রেখেছে। তিনি বললেন, বইটা উঁচু করে ধর তো মা। রানু কঠিন গলায় বলল, না। রানুর চোখ মুখ শক্ত হয়ে গেল। তিনি বিস্মিত। রাগ করার মতো কোনো কথা তো তিনি বলেননি। রানু এমন রাগ করছে কেন? এই সময় কিছু একটা ঘটল। ট্রেন থেমে গেল। ট্রেনের সমস্ত যাত্রীরা হইচই করতে শুরু করল। হইচই, চিৎকার এবং কান্নাকাটি। তিনি জানলা দিয়ে গলা বের করে কি হয়েছে দেখতে চেষ্টা করছেন। শুধু তাদের কামরায় বাতি আছে। তাদের কামরা ছাড়া পুরো ট্রেন অন্ধকার। তিনি চিন্তিত গলায় বললেন, রানু, কি হয়েছে জানিস? রানু তার কথার জবাব দিচ্ছে না। সে খিলখিল করে হাসছে। এই সময় তার ঘুম ভাঙল। তিনি দেখলেন সত্যি সত্যি হইচই হচ্ছে, চিৎকার শোনা যাচ্ছে। ঘরে তিনি একা, রানু নেই। তিনি ডাকলেন, রমেশ, রমেশ। কেউ সাড়া দিল না। সাড়া দেবার কথা না। রমেশ রানুকে নিয়ে নাটক দেখতে গিয়েছে। হইচই কি সেখানেই হচ্ছে? সুলতান সাহেব একতলায় নামলেন। একতলা থেকে বাড়ির সামনের বাগানে গেলেন। হইচই এবং চিৎকার স্পষ্ট হল। উত্তর দিকের আকাশে লাল হয়ে আছে। কোথাও আগুন লেগেছে। তিনি গেটের কাছে এসে থমকে দাঁড়ালেন। সামনের রাস্তাতে কে যেন ছুটে গেল। একটা ক্রাইসিস তৈরি হয়েছে। ক্রাইসিসের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। উত্তেজিত হওয়া যাবে না। তার অসুস্থ মেয়েটা সেখানে আছে। বড় ক্রাইসিস সুস্থ মানুষ একভাবে দেখে, অসুস্থ মানুষ একভাবে দেখে। তাকে এখন যা করতে হবে তা হচ্ছে, টেকিং নোটস ইজ নট দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল জব ইন দ্য ওয়ার্ল্ড, বাট ডিউরিং ক্রাইসিস অনলি থিং ইউ ক্যান ডু ইট টেকিং নোটস। এটা কার কথা? মার্ক টোয়েনের? কে যেন ছুটে আসছে। পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। তিনি গেট খুলে বাইরে এলেন। যে আসছে তাকে থামাতে হবে। তিনি কড়া গলায় বললেন, কে? কে? পায়ের শব্দ থেমে গেল। যে এগিয়ে এলো তাকে তিনি চেনেন না। তাতে কিছু যায় আসে না। তিনি না চিনলেও সে নিশ্চয়ই তাকে চেনে। তোমার নাম কি? আমার নাম বিষ্ণু। হইচই কিসের? একটা মার্ডার হয়েছে। কে মার্ডার হয়েছে? বলতে পারবো না। আগুন কিসের? স্কুল ঘরে আগুন লাগায় দিছে। গণ্ডগোলটা কি নাটকের মাঝখানে শুরু হয়েছে? নাটক হয় নাই। আমার মেয়েটাকে দেখেছ? রানু নাম। উনারে চিনি। যে না, উনারে দেখি নাই। তুমি দৌড়ে যাচ্ছ কোথায়?
শুনতাছি রায়ট হইব, সব হিন্দু বাড়ি জ্বালায় দেব। রায়ট হবার কি আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বিষ্ণু ছুটে যাচ্ছে। রায়ট হবার সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। পৃথিবীর সব দেশেই সংখ্যালঘুরা অকারণে নির্যাতিত হয়। যে কোনো সমস্যার প্রথম বলি সংখ্যালঘু সম্প্রদায়। পূর্ব দিকের আকাশ আরও লাল হয়েছে, মনে হয় আগুন ছড়িয়ে পড়ছে। সুলতান সাহেব বিড়বিড় করে বললেন, টেকিং নোটস ইজ নট দ্য মোস্ট ইন্টেলেকচুয়াল জব ইন দ্য ওয়ার্ল্ড। একদল মানুষ দৌড়ে আসছে, তাদের হাতে মশাল নাকি? মশাল মিছিল শহুরে ব্যাপার, গ্রামের মানুষ মশাল পাবে কোথায়? গ্রামের মানুষদের হাতে থাকে টর্চ লাইট। সুলতান সাহেব এক পা এগিয়ে থমকে দাঁড়ালেন। গুলির শব্দ হলো। একবার, দুবার, তিনবার। গাছপালার যত পাখি সব একসঙ্গে ডেকে উঠল। সুলতান সাহেব চাপা গলায় ডাকলেন, রানু, রানু, ও রানু। তিনি দৌড়াতে শুরু করেছেন। তিনি ভুলে গেছেন তার পায়ে স্যান্ডেল নেই। তিনি খালি পায়ে দৌড়াচ্ছেন। মৌলানা ইস্কান্দার আলী একটা ঘড়ির মধ্যে চলে গিয়েছেন। কিছুক্ষণ আগে তার কোরআন শরীফ পাঠ শেষ হয়েছে। তিনি পুরোটা মুখস্থ বলতে পেরেছেন। তাকে রেলের উপর রাখা কোরআন শরীফের পাতায় চোখ বুলাতে হয়নি। তার কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়ছে। উত্তেজনায় তার বুক উঠানামা করছে। তার উচিত এই মুহূর্তে শোকরানা নামাজে দাঁড়ানো, কিন্তু তিনি উঠে দাঁড়াতে পারছেন না। মনে হচ্ছে শরীরে কোনো জোর নেই। ইস্কান্দার আলী বিড়বিড় করে কি যেন বলছেন। তার চোখ শুকনো, কিন্তু তিনি কাঁধে রাখা গামছায় একটু পরপর চোখ মুছছেন। বাইরে প্রচণ্ড হইচই হচ্ছে। সেই হইচইয়ের কিছুই তার কানে ঢুকছে না। তার মনে প্রচণ্ড ভয় ঢুকে গেছে। কোরআন মজিদ পুরোটা মুখস্থ তিনি বলেছেন, কিন্তু পরে যদি তিনি আর না পারেন, যদি এমন হয় যে নামাজে দাঁড়িয়ে সূরার মাঝামাঝি জায়গায় সব ভুলে যান, তখন কি হবে? হাফেজ নুরুদ্দিন সাহেবের জীবনে এই ঘটনা ঘটেছিল। হাফেজ সাহেবের বাড়ি কুমিল্লার গুণবতী গ্রামে। তিনি ছিলেন হাফেজ ও কারি, অতি সুকণ্ঠ। কোরআন মজিদ পুরোটা ছিল কণ্ঠস্থ। শুধু নামাজে দাঁড়ালে সব গণ্ডগোল হয়ে যেত। এমনও হয়েছে সূরা ফাতিহার মাঝামাঝি এসে তিনি আটকে গেছেন। এমন ভয়ঙ্কর কিছু তার জন্য অপেক্ষা করছে না তো? ইস্কান্দার আলীর পানির পিপাসা হচ্ছে, কিন্তু উঠে গিয়ে পানি আনার মতো শক্তি তার নেই। অবসাদ, উত্তেজনা, আনন্দ এবং ভয়ে তার শরীর যেন কেমন করছে। সদরুল ব্যাপারে একটা গাছের আড়ালে আছেন, পুরনো জাম গাছ। এই গাছের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা সম্ভব। তিনি তার গায়ের সাদা চাদরটা ফেলে দিয়েছেন। অন্ধকারে সাদা রং চোখে পড়ে। নিজেকে লুকিয়ে ফেলা এখন খুবই প্রয়োজন হয়ে পড়েছে। তিনি নিশ্চিত হয়েছেন গণ্ডগোলটা হচ্ছে তার জন্য। কানা রফিকের দল আসলে তাকে খুঁজছে। কাজ উদ্ধারের জন্য হঠাৎ একটা ঝামেলা তৈরি হয়েছে। নিরীহ একজন মানুষ মারা পড়েছে, ভুজঙ্গবাবুর অ্যাসিস্ট্যান্ট। গণ্ডগোলটা শুরু হয়েছে এইভাবে। কানা রফিক ভুজঙ্গবাবুর অ্যাসিস্ট্যান্টকে শার্টের কলার ধরে স্কুলের মাঠ থেকে একটু দূরে এনে বলেছে, তার ওস্তাদ আসলো না কেন? অল্পবয়স্ক ছোকরা অ্যাসিস্ট্যান্ট হয়তো এর উত্তরে অপমানসূচক কিছু বলেছে। কানা রফিককে সুযোগ করে দিয়েছে। কানা রফিক থমথমে গলায় বলেছে, শুয়োরের বাচ্চা দেখি আমার বাপ তুলে গাইল দেয়। শুয়োরের বাচ্চারা একটু টিপা দিয়ে দাও দেখি। এই বলে নিতান্ত অবহেলার সঙ্গে তাকে অন্যদের হাতে দিয়ে উঠে এসেছে। তারপর স্কুল ঘরে আগুন লেগে গেছে। স্কুল ঘরে আগুন লাগানোর একটা উদ্দেশ্য, ঝামেলা ছড়িয়ে দেয়া। সদরুল ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হলেন যখন দেখলেন গ্রামের চারদিকে পাহারা বসেছে। তিনি তখনই নিজের গা থেকে সাদা চাদর খুলে ফেললেন। আর সময় নেই, লুকিয়ে পড়তে হবে। প্রথম থেকে অস্পষ্টভাবে তার মনে হচ্ছিল তার নিজের দল এই ঝামেলার সঙ্গে যুক্ত। যত সময় যাচ্ছে তার ধারণা ততই স্পষ্ট হচ্ছে। তার দলের লোকেরা ছড়িয়ে ছিটিয়ে আছে, কখনো একসঙ্গে নেই। কানা রফিকের সঙ্গে কুদ্দুসকে আলাপ করতেও দেখলেন। দুজন একসঙ্গে সিগারেট ধরালো। দাবার খেলা শুরু হয়েছে, খুবই জটিল খেলা। তিনি নিজেই রাজা, নিজেই মন্ত্রী।
তবে রাজামন্ত্রী ছাড়া আর কেউ নেই। তার হাতি ঘোড়া তার দিকে ছুটে আসছে। এটা খারাপ না, খেলতে হলে এরকম খেলাই খেলা উচিত। ছদ্রুল ব্যাপারী পাঞ্জাবির পকেট থেকে পান বের করে মুখে দিলেন। কুদ্দুসের এনে দেয়া কাঁচা সুপারির পানগুলি কাজে লাগছে। অন্ধকারে দাঁড়িয়ে পান চিবোতে মজা লাগছে। সিগারেট খেতে ইচ্ছে করছে। সিগারেট খাওয়া যাবে না, সিগারেটের আগুন দূর থেকে দেখা যাবে। শুকনো পাতায় মর্মর শব্দ করে কে যেন আসছে। অন্য সময় হলে ছদ্রুল ব্যাপারী বলতেন, কে আসে? আজ কিছু বললেন না, তীক্ষ্ণ দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। না, ভয় পাবার কিছু নেই। যে আসছে সে বরং ভয়ে অস্থির হয়ে আছে, বারবার থেমে পড়ছে, এদিক ওদিক তাকাচ্ছে। মেয়েটাকে এখন চেনা যাচ্ছে, সুলতান সাহেবের মেয়ে। ভয়ে মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়েটা এখন দাঁড়িয়ে আছে, কিন্তু সে থরথর করে কাঁপছে। মেয়েটা একটু পরপর আকাশের দিকে তাকাচ্ছে। আকাশে সে কি দেখার চেষ্টা করছে? চাঁদ? ছদ্রুল ব্যাপারী গলা খাকারি দিলেন। রানু কান্না কান্না গলায় বলল, কে? গাছের ওপাশে কে? ছদ্রুল ব্যাপারী গাছের আড়াল থেকে বের হতে হতে বললেন, আমারই তুমি চিনবা না, আমার নাম ছদ্রুল। রানু বলল, আমি আপনাকে চিনব না কেন? আমি আপনাকে খুব ভালো করে চিনি। আপনার নাম ছদ্রুল ব্যাপারী। শুনুন, আপনি আমাকে আমার বাবার কাছে দিয়ে আসুন। ছদ্রুল ব্যাপারী বললেন, আমি এইখান থেকে বের হতে পারবো না, লোকজন আমারে খুঁজতেছে। আপনাকে খুঁজছে কেন? খুন করার জন্য খুঁজতেছে। কি আশ্চর্য, কেন? ছদ্রুল ব্যাপারী হেসে ফেললেন, এগিয়ে এলেন রানুর কাছে। মেয়েটা বোকার মতো খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। চাঁদের আলো পড়েছে তার গায়ে। অনেক দূর থেকে তাকে দেখা যাবে। তোমার নাম কি? আমার নাম রানু। একটু আগায়ে অন্ধকারে দাঁড়াও। কেন? এত কেন কেন করবা না, যা বলতেছি করো। আপনি এরকম করে কথা বলছেন কেন? কিরকম করে কথা বলতেছি? কেমন যেন অন্যরকম করে কথা বলছেন। তবে আপনাকে দেখে আমার ভয় কেটে গেছে। আমি আসলে প্রচণ্ড ভয় পেয়েছি। আপনি কি জানেন 4-5টা বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে? জানি। পুলিশ কখন আসবে? গন্ডগোল থামবে না? আমারে যদি মারতে পারে তাহলে গন্ডগোল থামবে, তবে আমাকে মারা সহজ না, আমি বিরাট খেলোয়াড়। ছদ্রুল ব্যাপারী ভ্রু কুঁচকে ফেলল। মেয়েটা না থাকলে তার কোনো সমস্যা ছিল না। মেয়েটা তাকে সমস্যায় ফেলে দিয়েছে। মেয়েটাকে ফেলে তিনি চলে যেতে পারছেন না। এই সময় আগুনের মতো রূপবতী একটা মেয়ে তার সঙ্গে থাকা খুবই বিপজ্জনক ব্যাপার। রানু কিছু বলতে যাচ্ছিল, ছদ্রুল ব্যাপারী হঠাৎ তার মুখ চেপে ধরলেন। মশাল জ্বালিয়ে 4-5 জন লোক আসছে। এদের দুজনের হাতে বর্শা। রানুর ভয় কেটে গিয়েছিল। হঠাৎ প্রবল ভয় তাকে অভিভূত করে ফেলল। তার কাছে মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ছদ্রুল ব্যাপারী ফিসফিস করে বলল, ভয় নাই, আমি জীবিত থাকতে তোমার কিছু হবে না। জীবিত কতক্ষণ থাকবো এটা হইল কথা। এরা আমারে খুঁজতেছে। এদের একজন আমার খুব আপন লোক, নাম কুদ্দুস। রানু বলল, আপনি আমাদের বাড়িতে চলুন, আমি আপনাকে লুকিয়ে রাখব। তোমারে তোমার বাড়িতে নিয়ে যাব, তবে তোমার বাবা সুলতান সাহেব আমারে জায়গা দেবে না। অবশ্যই দেবে, কি বলছেন আপনি? ছদ্রুল ব্যাপারী ক্লান্ত গলায় বললেন, দিলে তো ভালোই, চলো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটি, আস্তে পা ফেলবা, যেন শব্দ না হয়। রানু কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমার হাত ধরে নিয়ে যান, আমার প্রচণ্ড ভয় লাগছে। ছদ্রুল ব্যাপারী তার দীর্ঘ জীবনে কোনো তরুণীকে মা ডাকেননি। হঠাৎ তার কি মনে হলো, তিনি বললেন, মা, হাতটা ধরো। বললাম না, আমি জীবিত থাকতে তোমার কোনো ভয় নাই। মরে গেলে ভিন্ন কথা। মরে গেলে তুমি চলবা তোমার নিজের দিশায়। বেশি দূর যাওয়া গেল না। মশাল হাতে দলটা আবার ফিরে আসছে। ছদ্রুল ব্যাপারী মৌলানা ইস্কান্দার আলীর বাড়ির দিকে রওনা হলেন। মেয়েটাকে মৌলানার হাতে তুলে দিয়ে তাকে দ্রুত সরে পড়তে হবে। হাতে সময় বেশি নেই।
মাহফুজ তার উঠানের জলচৌকিতে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে একজন মৃত মানুষ। সে তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। তার সামনে চিত্রা এসে দাঁড়িয়েছে, অথচ মনে হচ্ছে সে চিত্রাকে দেখতে পাচ্ছে না। চিত্রা বলল, অবস্থা খুবই খারাপ, একের পর এক বাড়িতে আগুন লাগানো হচ্ছে, আপনি বসে থাকলে তো হবে না। মাহফুজ বলল, আমি কি করব, আমার এখন কি করার আছে? আপনি বাড়ি থেকে বের হবেন, আপনার নিজের লোক জোগাড় করবেন, আপনি আগাবেন আপনার দল নিয়ে। দল কোথায় আমার? এক একটা বাড়ির সামনে দাঁড়াবেন, তাদের ডাকবেন, অবশ্যই তারা বের হবে। আপনাকে গ্রামের মানুষ অসম্ভব পছন্দ করে, আপনার ডাক তারা শুনবে। আমার মাথা ঘুরছে চিত্রা, আমি উঠে দাঁড়াতে পারছি না। আমি আপনাকে হাত ধরে ধরে নিয়ে যাব। মাহফুজের মাথার ভেতর তার দাদি কথা বলে উঠলেন, ও আবু, এ মেয়েটা যেন তোরে সাইরা না চায়, অতি অবশ্যই এরে তুই বিবাহ করবি, ঝামেলা মিটলে আজ রাইতেই ইস্কান্দার মৌলানারে ডাক দিয়ে আইনা বিবাহ করবি, এটা তোর উপর আমার হুকুম। ওই বেকুব, আমার কথা শুনতেছস? মাহফুজ বিড়বিড় করে বলল, চুপ করো। আমার কথা না শুনলে নাই, মেয়েটা কি বলতাছে শোন, হে কোনো ভুল কথা বলতাছে না। মাহফুজ ঘর থেকে বের হলো, তার হাতে এক গাদা পাটখড়ি। পাটখড়িতে আগুন লাগানো হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে সে মশাল নিয়ে বের হয়েছে। মাহফুজ ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলল, কে কোথায় আছেন, আসেন দেখি আমার সাথে, আমি মাহফুজ। চিত্রা লক্ষ্য করল একজন দুজন করে আসছে। মাহফুজ আবারও চিৎকার করে ডাকল, কই আসেন, ঘরে বসে থেকে লাভ নাই, বের হন। রানু ফিসফিস করে বলল, আপনাকে আমার পছন্দ হয়েছে। সজরুল ব্যাপারে জবাব দিলেন না, হাসলেন। তার চোখ কান খোলা, হাঁটছেন কুজো হয়ে। তার মন বলছে দূর থেকে তাকে কেউ লক্ষ্য করছে। যে লক্ষ্য করছে সে একা বলে কাছে আসতে সাহস পাচ্ছে না। সে যাচ্ছে তার দল নিয়ে আসতে। রানু মেয়েটাকে অতি দ্রুত মৌলানা ইস্কান্দার আলীর হাতে তুলে দিয়ে তাকে অন্ধকারে মিশে যেতে হবে। সবচেয়ে ভালো হয় পাঞ্জাবি খুলে খালি গা হয়ে গেলে। নগ্নপাত্রের মানুষ অন্ধকারে চোখে পড়ে না। সদরুল ব্যাপারী বললেন, তুমি দৌড়াতে পারবা? রানু বলল, আমি হাঁটতেই পারছি না, দৌড়াবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে যাইতেছো সেভাবেই যাও। সদরুল ব্যাপারে একটা ব্যাপার ভেবে সামান্য আনন্দ পাচ্ছেন। তার হাতে যেমন সময় নেই, যারা তাকে খুঁজছে তাদের হাতেও সময় নেই। ঝড়ের প্রথম ঝাপটা পার হয়ে গেছে। সাধারণত প্রথম ধাক্কায় কিছু না হলে পরে আর হয় না। তিনি নিশ্চিত এর মধ্যে তার নিজের জায়গায় খবর চলে গেছে, তার লোকজন ছুটে আসছে। মাহফুজ বের হয়েছে, তিনি তার গলা শুনতে পেয়েছেন। সে লোকজন সংগ্রহ করছে। তাকে দাবা খেলায় আর কিছুক্ষণ টিকে থাকতে হবে। কিছুক্ষণ টিকতে পারলেই হাতি ঘোড়া সৈন্য সামন্ত চলে আসবে। তখন তিনি হাতের চাল দেবেন না, সৈন্যও এগিয়ে দেবেন না, তিনি দেবেন ঘোড়ার চাল। সদরুল ব্যাপারীর ঘোড়ার চাল কি লোকজন দেখবে? ভুজঙ্গবাবুর পাটের চেয়ে সেটা খারাপ হবে না। ভালো কথা, তিনি ভুজঙ্গ ব্যাটাকেও ধরে আনাবেন। স্কুলের মাঠে নাটক হবে। ভুজঙ্গকে টিপু সুলতানের পাঠ করতে হবে। তিনি নিজের হাতে ভুজঙ্গকে সোনার মেডেল পরিয়ে দেবেন। তবে তার আগে ভুজঙ্গকে 100 বার কানে ধরে উঠবোস করাবেন। ভুজঙ্গ সোনার মেডেলের কথা সবাইকে বলে বেড়াবে, কিন্তু কানে ধরে উঠবোসের কথা কাউকে বলতে পারবে না। মানুষ তার জীবনের সব ঘটনা বলতে পারে না, কিছু কিছু ঘটনা চেপে যায়। তিনি বলতে পারেন, কারণ তিনি ঠিক মানুষ শ্রেণীর না, পশু শ্রেণীর। একসময় তার মা দেওয়ানগঞ্জে ঘর নিয়ে নটিবেটি হয়েছিলেন। এই কথা বলতে তার মুখে আটকায় না। তবে মায়ের উপর তার কোনো রাগ নেই। স্বামীর মৃত্যুর পর এই মহিলা দুধের শিশু নিয়ে মরতে বসেছিলেন। কেউ তাকে খাওয়া দেয় নাই। সে শিশু সন্তান নিয়ে পথে পথে ঘুরেছে। দেওয়ানগঞ্জের লোকজন তার কাছে এসেছিল। একটা মাদ্রাসা হবে, গার্লস স্কুল হবে, তার জন্য সাহায্য। তিনি সাহায্য করেছেন। তার ইচ্ছে হয়েছিল বলেন,
আমার মাকে তোমরা বাজারে নটিবেটি বানিয়েছিলে, তার শাস্তি হিসেবে দেওয়ানগঞ্জে সবাই মিলে 10 বার কানে ধরে উঠবোস করো। আমি মাদ্রাসা বানিয়ে দিব, মসজিদ বানিয়ে দেব, স্কুল কলেজ করে দেব, পাকা রাস্তা বানিয়ে দেব। তিনি তা বলেন নাই, তিনি ক্ষমা করেছেন। মাঝে মধ্যে ইচ্ছার বিরুদ্ধেও মানুষকে ক্ষমা করতে হয়। রানু বলল, আর কত দূর? সদরুল ব্যাপারী বললেন, ওই তো দেখা যাচ্ছে, বারান্দায় ইস্কান্দার মৌলানা বসে আছে। তুমি কোনো কথা না বলে ঘরে ঢুকে যাবে। ঘরের ভিতর কুপি জ্বলতেছে, ফুদে কুপি নিভাই দিবে। ইস্কান্দার মৌলানার সঙ্গে কথা যা বলার আমি বলবো। মৌলানা ইস্কান্দার আলী অবাক হয়ে তাকিয়ে আছেন। সদরুল ব্যাপারী বললেন, মেয়েটাকে রেখে গেলাম, ঝামেলা মিটলে তাকে পৌঁছায় দিবেন। বুঝতে পারতেছেন কি বললাম? মৌলানা ইস্কান্দার বিড়বিড় করে বললেন, জনাব, আমার একটা খবর ছিল, আনন্দের খবর। সদরুল ব্যাপারী বললেন, খবর শোনার সময় নাই, যা বললাম করবেন। খুবই বড় একটা সংবাদ জনাব। আমি পাক কোরআন মুখস্থ করেছি। আমার নাম এখন হাফেজ ইস্কান্দার আলী। যাই হাফেজ সাহেব। চারদিকে আগুন লাগে গেছে, ব্যাপারটা কি জনাব? সদরুল ব্যাপারী ব্যাপার বলার সুযোগ পেলেন না। মৌলানা ইস্কান্দারের উঠানে 3 জন এসে দাঁড়াল। 3 জনের একজনের নাম কুদ্দুস। কুদ্দুসের হাতে খোলা পিস্তল। কুদ্দুসের পাশে কানা রফিক। কানা রফিকের গায়ে হলুদ রঙের চাদর। চাদরে সে মাথা ঠেকে রেখেছে। তার চোখ জ্বলজ্বল করছে। কানা রফিক একদলা থুতু ফেলল। সদরুল ব্যাপারী শান্ত গলায় বললেন, কুদ্দুস, তুমি কি চাও? কুদ্দুস গলা খাকারি দিল। কানা রফিক চাপা গলায় বলল, কুদ্দুস, দেরি করতেছ কেন? হাতে সময় সংক্ষেপ। কুদ্দুস পিস্তল উঁচু করে এক পায়ে এগিয়ে আসতেই মৌলানা ইস্কান্দার আলী তার সামনে দুহাত তুলে ঝাঁপিয়ে পড়লেন। আর্তনাদের মতো চেঁচিয়ে উঠলেন, কি করতেছ? কি সর্বনাশ! তোমরা কি করতেছ? তার চিৎকার ছাপিয়ে পরপর 2 বার পিস্তলের গুলির আওয়াজ হল। দূর থেকে হইচই চিৎকার শোনা যাচ্ছে। মাহফুজ তার বিশাল দল নিয়ে এদিকে আসছে। তারা গুলির শব্দ শুনতে পেয়েছে। হাফেজ মৌলানা ইস্কান্দার আলীর উঠান ফাঁকা। তিনি উঠানে চিত হয়ে পড়ে আছেন। তার বুক থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। মৌলানার পাশেই সদরুল ব্যাপারী। তিনি নির্বিকার ভঙ্গিতে সিগারেট ধরালেন। মৌলানার ঘরে দরজা ধরে রানু দাঁড়িয়ে আছে। সে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, উনার কি হয়েছে? সদরুল ব্যাপারী 2টা টান দিয়ে সিগারেট ফেলে দিয়ে ইস্কান্দার আলীর পাশে বসলেন। চাপা গলায় বললেন, মৌলানা সাহেব, মনে সাহস রাখেন। আমাকে কয়েক ঘন্টা সময় দেন। কয়েক ঘন্টা সময় যদি পাই, আমি আপনাকে বাঁচায় ফেলব। আমার সমস্ত টাকা পয়সা একদিকে, আর আপনি একদিকে। মৌলানা ইস্কান্দার আলী ফিসফিস করে বললেন, হায়াত মৌতের মালিক আল্লাহ পাক, সব কিছুই উনি নির্ধারণ করে রেখেছেন। আপনার আমার করার কিছু নাই। খুব কষ্ট হইতেছে, পানি খাবেন? মৌলানা নাসূচক মাথা নাড়লেন। কিছুটা সময় তিনিও আল্লাহ পাকের কাছে যাচ্ছেন, আরেকবার যেন কোরআন মজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন। সেই সময় কি তার মতো পাপী বান্দাকে আল্লাহ পাক দেবেন? এত দয়া কি তিনি দেখাবেন? হাফেজ ইস্কান্দার আলী বিসমিল্লা বলে শুরু করলেন। সময় নেই, অতি দ্রুত আবৃত্তি করতে হবে। তার সুরমা দেয়া 2 চোখে অশ্রু। চাঁদের আলোয় সেই অশ্রু চিকচিক করছে। গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস, এই মেঘ রৌদ্র ছায়া। আজ শুনলেন উপন্যাসটির 5ম অর্থাৎ শেষ খণ্ড। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান, তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।